স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। তোর ভাবির লুকোচুরি খেলাটা আমার আর ভালো লাগছে না রে আসিফ। কি করি বলতো? তোর ভাবিকে যত খুঁজতে চাই ততই সে আমার হাতের বাইরে যাচ্ছে, আর এতে না আমার ইন্টারেস্ট আরও বাড়ছে। তুই তো জানিস নিষিদ্ধ জিনিসের প্রতি আমার কতটা আকর্ষণ। না, তোর ভাবিকে দুটো থাপ্পড় মারার জন্য হলে আমার তাকে দরকার। যা তো, এই নাম্বারের লোকটাকে তুলে নিয়ে আয়। শালার যতদিন বউকে দুইটা থাপ্পড় না মারবো ততদিন শান্তি নাই। যা, লোক পাঠা। হৃদের গা ছাড়া কথায় আসিফ চোখ ছোট ছোট করে তাকায় হৃদের দিকে। বউকে দুটো থাপ্পড় মারার জন্য হৃদ খান এত তোড়জোড়ের অনুসন্ধান করে বউকে খুঁজছে, বিষয়টি ভাবতেই সে অবাক। মূল কথা, আসিফের যুক্তিতে আসলো না হৃদের বউকে থাপ্পড় মারার জন্য খোঁজা বিষয়টি। মেয়েটিকে থাপ্পড়গুলোই বা মারবে কেন? মেয়েটির বা কি দোষ? এমন তো না যে হৃদ খান ভালোবেসে বউকে খুঁজছে পাওয়ার জন্য, বা তার ভালোবাসায় বিয়ে করা বউ হঠাৎ পালিয়ে গেছে, কোনোটাই না। আবার এমনটাও না যে মেয়েটিকে পেলে হৃদ খান তাকে নিয়ে খুশি খুশি সংসার করবে। তেমন কিছু করবে না, তাহলে শুধু শুধু মেয়েটাকে থাপ্পড় মারবে কেন? কি অপরাধ মেয়েটির? তাছাড়া হাফেজ সাহেবও বা মেয়েটির খোঁজ দেবে কিভাবে? আসিফ যতটুকু বুঝতে পারছে, অচেনা মেয়েটিকে খোঁজ হাফেজ সাহেব কেন কেউ বলতে পারবে না। অচেনা মেয়েটি আসলে কে ছিল? যতদিন না মেয়েটি নিজে থেকে ধরা দিচ্ছে হৃদের কাছে, ততদিন পর্যন্ত হয়তো হৃদ খানও নিজের বউকে শনাক্ত করতে পারবে না, এতটা নিশ্চিত আসিফ। কিন্তু মুখ বাড়িয়ে কিছুই বলতে পারল না হৃদকে সে ভয়ে। তাই শুধু হাত বাড়িয়ে হৃদের থেকে হাফেজ সাহেবের নাম্বারটা নিতে নিতে সম্মতি দিয়ে বলল, জি ভাই, কাজ হয়ে যাবে। অবস্থানটা হৃদের গুলশানের বাড়িতে। এখানে হৃদের একারত বসবাস, বডিগার্ড ও বেশ কিছু ছেলেদের নিয়ে। আসিফ হৃদের কথা মতো হাফেজ সাহেবকে রাজশাহী থেকে ঢাকা এনেছে দেখা করাতে। এতে করে হাফেজ সাহেব বেশ ইতস্তত। হৃদ খানের মতো লোক হঠাৎ ওনাকে কেন ডাকবে, এই ভেবে তিনি অনেকটা চিন্তিতও বটে। তবে আসিফকেও তিনি এই বিষয়ে জিজ্ঞেস করেছিল উনাকে কেন ডেকেছে হৃদ খান। উত্তরে আসিফ তেমন কিছুই বলেনি, শুধু জানিয়েছে ভাই আপনার সাথে কথা বলতে চাই, এজন্য, ব্যাস। তারপর থেকেই উনি খানিকটা চিন্তিত হয়ে হঠাৎ ওনাকে কোন জরুরি তলব দিল হৃদ খানের মতো মানুষ। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এমনি এমনি তো আর ওনার মতো একজন মানুষকে ডেকে গোপনীয়ভাবে কথা বলতে চাইবে না হৃদ খান। হাফেজ সাহেব চিন্তিত মুখেই আসিফের পেছন পেছন হৃদের বাড়িতে ঢুকলো। বড় লোকের বিশাল কারবার, সেটা উনি হৃদের বাড়ি দেখে বুঝল। শৌখিন মানুষগুলোর সক্ষতাটা তাদের বাড়ি দিয়ে বুঝবার আরেকটা উপায়। হাফেজ সাহেব মাথা তুলে আশেপাশে তাকিয়ে বাড়ির পরিবেশ দেখতে দেখতে বাসার ভেতরে ঢুকলো। এই বাড়িতে কোনো মেয়ে মানুষ দেখলো না উনি, তবে বেশ কিছু ছেলেদের চোখে পড়লো। তিনি বুঝতে পারলো রাজনৈতিক কারণে এসব ছেলেরা হৃদ খানের পেছনে কাজ করে, আর আসিফ তার খাস লোক। হাফেজ সাহেব আসিফের পেছন পেছন যেতে যেতে আবারও একবার বাড়ির আশেপাশে তাকিয়ে হৃদ খানের পরিবারকে খুঁজল, বিশেষ করে হৃদের বউকে। কারণ হৃদ খানের বিয়েটা তাদের বাড়ি থেকেই হয়েছিল, ওনার বাবা দিয়েছিলেন। এতদিনে নিশ্চয়ই হৃদ খানের সন্তান হয়ে গেছে, হওয়ার কথা। বিয়ে তো হয়েছে অনেকদিন হলো, প্রায় 2 বছরের কাছাকাছি। তিনি আশেপাশে থেকে দৃষ্টি সরিয়ে তাকালো আসিফের দিকে। আসিফ পেছন থেকে হৃদ খানের পরিবার বউয়ের কথা জিজ্ঞাসা করবে কিনা এই নিয়ে খানিকটা দ্বিধায় পড়ল। নেতাদের বউয়ের কথা জিজ্ঞাসা করলে যদি তারা রেগে যায়, এই ভয়ে চুপ হয়ে গেলেন তিনি। শুধু আসিফকে অনুসরণ করে ড্রয়িং রুম অবধি গেল। সেখানেও বেশ কিছু ছেলেরা বসে আছে, তারা পেপার কালেকশন নিয়ে হয়তো কিছুর তথ্য জোগাড় করছে। আসিফকে দেখতে পেয়ে তারা সালাম দিল। আসিফ সালামের উত্তর দিয়ে তাদেরকে বাইরে যেতে বলে হাফেজ সাহেবকে একা ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে গেল সিঁড়ি ধরে দুতলা হৃদের রুমে। হালকা চাপানো দরজাটা ঠেলে রুমে প্রবেশ করতেই দেখলো হৃদ সোফায় বসে ল্যাপটপে কি যেন টাইপিং করছে, কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে বলতে। আসিফ রুমে প্রবেশ করে চুপচাপ গিয়ে একপাশে দাঁড়িয়ে রইল, যতক্ষণ না পর্যন্ত হৃদের ফোন আলাপ শেষ হচ্ছে ততক্ষণ। হৃদের ফোন আলাপ শেষ হতেই সুযোগ বুঝে আসিফ হৃদের দৃষ্টি আকর্ষণ করতে বলে উঠল, ভাই, হাফেজ সাহেবকে নিয়ে এসেছি, উনি নিচে বসে আছে। হৃদ কান থেকে সাদা ব্লুটুথটা খুলে টেবিলের উপর রাখতে রাখতে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। এক হাত এখনো তার ল্যাপটপের উপরেই। আসিফের কথার উত্তরে বলল, ওনাকে উপরে নিয়ে আয়।
ভাই, নিচে আউট মানুষ নাই, আমি সবাইকে বাগানে বসতে বলেছি, কথা বলতে সমস্যা হবে না। আসিফের কথা উত্তরে রিত তেমন কিছু বলল না, শুধু হাত দিয়ে ল্যাপটপের শাটার বন্ধ করতে করতে বলল, তুই যা, আমি আসছি। জি ভাই। আসিফ নিচে এসে হাফেজ সাহেবকে গুটি কয়েক মিনিট অপেক্ষা করতেই হৃদ গম্ভীর মুখে নিচে নেমে আসলো। গায়ে ফর্মাল ড্রেস, কালো টি শার্ট, সাথে কালো ট্রাউজার্স, যেমনটা সে রোজ পরে থাকে তেমনই। হৃদ হাফেজ সাহেব মুখোমুখি হতেই উঠে দাঁড়ান তিনি। হৃদকে সালাম দিতেই হৃদ সালামের উত্তর দিয়ে উনাকে বসতে বলে সেও বসে যায়। দুজনেই মুখোমুখি সোফায় বসা। আসিফ হৃদের পাশে দাঁড়ানো। থমথমে পরিবেশকে হাফেজ সাহেব বেশ ইতস্তত করলো হৃদের সাথে কথা বলতে। হৃদ ওনার ভাবভঙ্গিমা বুঝে সোজা সাপটা বলতে শুরু করলো, ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সোজা পয়েন্টে আসি। আপনাকে বিশেষ প্রয়োজনে ডাকা হয়েছে এখানে। আপনি হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন আমার লোক আপনার বাসায় কেন গিয়েছিল। হৃদ কথাটা বলেন দৃষ্টি তুলে হাফেজ সাহেবের দিকে তাকাতেই তিনি হতবাক হয়ে মাথা নাড়িয়ে না বোঝান এর মানে তিনি জানেন না। হৃদ খানিকটা কপাল কুঁচকে ওনার দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে আসিফের দিকে তাকাতেই আসিফ দ্রুত বলে ওঠে। হৃদ বিরক্তি কপালের ভাঁজ আরো দৃঢ় হয় যখন হাফেজ সাহেব আসিফের কথায় সম্মতি জানায়। সে তার বউকে সিরিয়াস খুঁজছে, অথচ এখানে সবার ডিলামিটা পছন্দ হচ্ছে না। হৃদ যে তার বউকে খোঁজা নিয়ে সিরিয়াস, সেটা কি কেউ বুঝতে পারছে না, নাকি হৃদের মতো সিরিয়াসনেস ভাসে না এই বিষয়ে? হৃদের বিরক্তির রেশ কাটাতে সোজা সাপটা হয়ে বলে ওঠে, আপনার হয়তো মনে আছে আপনার বাবা আমার বিয়ে আপনাদের বাড়িতে দিয়েছিল, কিন্তু কার সাথে দিয়েছিল সেটাই জানতে চাই। সোজা সাপটা বলতে গেলে মেয়েটার পরিচয় বা খোঁজ খবর চাই। হৃদের কথায় আকাশ থেকে পড়ল এমন অবস্থা হলো হাফেজ সাহেবের। তিনি হতবাক, হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। মোট কথা, এই মুহূর্তে তিনি হৃদের কথাগুলো হজম করতে পারছে না, কারণ ওনাদের জানা মতে হৃদ খানের সাথে থাকা মেয়েটি হৃদের প্রেমিকা হবে বলেই ওনার বাবা কাজী মোল্লা সাহেব সেদিন রাতে তাদের বিয়ে দিয়েছিল, কিন্তু এখন বলছে মেয়েটি হৃদ খান চেনে না, তারপর পরিচয় হাফেজ সাহেবের কাছে চাইছে। এখন হাফেজ সাহেব সেই মেয়েকে পাবে কোথায় যার সাথে হৃদ খানের বিয়ে হয়েছিল? সেই মেয়েকে তো তিনি চেনেনও না। হৃদ খানের সাথে প্রথম এবং লাস্ট দেখেছিল তাও ঝড়ের তোফানের রাতে। এখন যদি হৃদ খানকে বলাতে রেগে যায় তো? হাফেজ সাহেব বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে মৃদু ঘামতে লাগলো এসির নিচেও বসে। এই মুহূর্তে তিনি বুঝতে পারছেন সেদিন রাতে ওনার বাবা আসলে কি ভুলটাই না করেছিল অপরিচিত দুজন মানুষ বিয়ে দিয়ে। ওনার বাবাই বা কী করতেন? তিনি একজন ধর্মপন্থী। অশ্লীল চলাফেরা ওনার পছন্দ না, তারপর আবার হৃদ খান ও সেই মেয়েটির অবস্থাও ছিল বিধ্বস্ত। ওনারা কেন সেদিন রাতে যে কেউ তাদের দেখতে এই একটা ভুলই করত? হাফেজ সাহেব অনেকটা অসহায় বোধ করে মুখ তুলে তাকালো হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে। হৃদ উত্তরের আশায় ওনার দিকে তাকিয়ে আছে হালকা কপাল কুঁচকে। হাফেজ সাহেব হাঁসফাঁস করে বলল, আপনাকে নিয়ে সেদিন রাতে যে মেয়েটা এসেছিল আমাদের বাসায় সাহায্যের জন্য, তাকে আমি বা আমার ফ্যামিলির অন্য কেউ কখনো দেখেনি বা চিনি না। আমার বাবা সেদিন রাতে আপনার প্রেমিকা ভেবেই বিয়েটা দিয়েছিল, তাই সেই মেয়েটার পরিচয় আমাদের কাছে নেই। হাফেজ সাহেবের সহজ সরল কথায় মেজাজ খারাপ হলো হৃদের। সে তীর তীর মেজাজে দাঁত চেপে বলল, ভাত খেয়ে বয়স বাড়িয়েছে নাকি ঘাস চিবিয়ে? পরিচয় না নিয়ে দুজন অপরিচিত মানুষকে বিয়ে দিয়ে দিলেন, আর এখন বলছেন পরিচয় দিতে পারবেন না। মূর্খতার একটা লিমিট থাকে। হৃদের রাগের অসহায়ত্ব প্রকাশ করলো হাফেজ সাহেব। তিনি এখন বুঝতে পারছেন সত্যি সেদিন রাতে কতটা বড় ভুল করেছিল দুজন অসহায় মানুষদের হঠাৎ বিয়ে দিয়ে। অপরিচিত মেয়েটি অবশ্য বারবার কেঁদে কেঁদে ওনাকে বলেছিল যে হৃদ খানকে সে চেনে না, কিন্তু তিনি বিশ্বাস করেনি। অথচ আজ ভীষণ অপরাধ বোধতায় ভুগছে। ওনার কাছে কাবিননামা কাগজটিও নেই যে মেয়েটির তথ্য জোগাড় করে হৃদ খানকে দেবে তার বউকে খুঁজে বের করার, কারণ ভয়ঙ্কর আগুনে ওনার বাবা সহ সকল কাগজপত্র পুড়ে ছাই নিঃস্ব তিনি। হাফেজ সাহেব অত্যন্ত অনুতপ্তের সাথে মাথা তুলে হৃদের দিকে তাকিয়ে অপরাধী গলায় বলতে চাইল, আসলে আমরা হৃদ
বাধা দিয়ে পুনরায় মেজাজ দেখিয়ে বলল, আসলে কি কতটা মূর্খতার কাজ করেছেন আপনারা সেটা বলবেন? হৃদের চেহারায় রং বদল হতে দেখে পাশ থেকে দ্রুততার সঙ্গে মুখ খুলল আসিফ। সে হাফেজ সাহেবকে প্রশ্ন করে বলল, আচ্ছা, বিগত দিনের মধ্যে ভাবি বা তার পরিবারের থেকে কেউ এসেছিল আপনাদের বাড়িতে হৃদ ভাইয়ার খোঁজ করতে? হাফেজ সাহেব হৃদের থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। ধীরস্থে মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে আসিফের প্রশ্নের উত্তরে বলল, না, আসেনি। ও আচ্ছা, এমনিতে ভাবির কোনো পরিচয় দিতে পারবেন বা বলতে পারবেন ভাবি দেখতে কেমন ছিল? তাহলে আমরা স্কেচ আর্টিস্টকে দিয়ে একটা স্কেচ করে নিতাম ভাবির খোঁজার সুবিধার্থে। হাফেজ সাহেব এবার ভীষণ দ্বিধায় পড়ল। তিনি সত্যি সেদিন রাতের মেয়েটিকে এত লক্ষ্য করেনি। হুজুর মানুষ হয়ে আর একজনের বউকে লক্ষ্য করাটাও পাপ। তাই তিনি যতটুকু দেখেছিল এখন সেই চেহারাটা তেমন মনে নেই। ওই আদৌ হালকা হালকা মনে আছে, ছোট একটা মেয়ে ছিল, লাল হিজাব আর শাড়ি পরা। ডান চোখের ভিতর একটা ছোট্ট তিল ছিল। মেয়েটি কাদার সময় লক্ষ্য করেছিল, ব্যাস এতটুকুই। আমি হুজুর মানুষ, তাই মেয়েটিকে তেমন লক্ষ্য করিনি। তবে যতটা দেখেছিলাম এতদিনে মেয়েটার চেহারাটাও ভুলে গেছি। শুধু মনে আছে স্বল্প বয়সী শাড়ি আর লাল হিজাব পরা একটি মেয়ে ছিল। দেখতেও মাশাল্লাহ, ডান চোখের মনির পাশে ছোট্ট একটা তিল ছিল। কিন্তু চেহারা গঠন মনে করার জন্য এই মুহূর্তে আমার কিছু মনে নেই স্যার। হৃদের বদলতি চেহারাটা ধীরে ধীরে শান্ত হয়ে আসলো হাফেজ সাহেবের কথা শুনে। হৃদ জানে যে নিজ থেকে লুকায় তাকে খুঁজে বের করা মুশকিল। তার অচেনা বউও তাই, ধরা দেবে না বলেই গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে। কোথায় লুকিয়ে আছে কে জানে। হৃদ মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবে গা ছেড়ে সোফায় মাথা ঠেকিয়ে বসল। দায় সারা ভাব নিয়ে বলল, বুঝলেন হাফিজ সাহেব, অচেনা বউটা আজকাল আমার মাথা ব্যথা থেকে বুকে ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাকে যতই খোঁজার চেষ্টা করছি সে ততই হারিয়ে যাচ্ছে। আসলে বেয়াদব বউয়ের পাল্লায় পড়েছি, বুঝতে পারছেন? বিয়েটা করেই সে গায়েব। আচ্ছা এখন কি করি বলুন তো? অপরাধী হাফেজ সাহেব হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। ওনার বলার বার করার মতো কিছুই নেই আপাতত। এক বুক হতাশা নিয়ে 15 দিনের মতো বাড়ি থেকে সুস্থ হয়ে চট্টগ্রাম ফিরেছিলাম আরও 15 দিন আগে। তারপর থেকেই আমাদের রেগুলার কলেজ কোচিং সবটাই চলছে। রোজকার রুটিন মাফিক পড়াশোনা, কাজটাও চলছে। বলতে গেলে সময়ের কাজ নিজ গতিতেই চলছিল, কিন্তু থেমেছিল আমার বিষণ্ণ মনের অবস্থাটা। অচেনা এক স্বামীর জন্য যেন প্রতিনিয়ত একটু একটু করে ছটফট করে তাকে চেনার আশায়। লোকটা দেখতে কেমন হতে পারে সেই চিন্তা করতে করতে একটা কাল্পনিক চিত্র এঁকে ফেলেছিলাম আমি মনে মনে। অচেনা স্বামীকে নিয়ে সারাক্ষণ চিন্তা করতে করতে লোকটার প্রতি কেমন যেন এক অদৃশ্য টান অনুভব করি আজকাল। বলতে গেলে আমার মনে ছোট একটা ঘর তৈরি হয়েছে লোকটার জন্যে, যাকে খুঁজে পাওয়া আমার সাধ্যের বাইরে। সেদিন নরসিংদী থেকে সবাই হতাশ হয়ে ফিরলেও আমি ফিরেছিলাম অসুস্থ মন নিয়ে, তীব্র কষ্ট নিয়ে। অচেনা লোকটাকে খোঁজার শেষ আশাটুকুও আর রইল না। বহু কষ্টে কাজী বাড়ির খোঁজ পেলেও আমার স্বামী ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। খালি হাতেই ফিরেছিলাম সবাই নরসিংদী থেকে। তবে আসার সময় হাফেজ সাহেবের ফোন নাম্বার নিয়ে এসেছিলাম ওনার ছেলে সুমনের কাছ থেকে, কারণ হাফেজ সাহেবের সাথে কথা বলে আমার স্বামীর পরিচয় জানবো বলে। সেদিন নরসিংদী থেকে ফেরার পর আমার আবারও ধুম বাঁধিয়ে জ্বর উঠলো। পুরো 2 দিন অসুস্থ ছিলাম, গায়ের তীব্র জ্বরে। তবে আমার অসুস্থতাটা শরীর থেকে মনেরই বেশি ছিল। তৃতীয় দিনের মাথায় আমার সকল বান্ধবীরা আবারও হাজির হয় আমাদের বাড়িতে। আমার অসুস্থতার বাহানা দিয়ে দেখতে এসছে। তারপর 5 বান্ধবী মিলে রুমের দরজা বন্ধ করে ফোন দিলাম হাফেজ সাহেবের উদ্দেশ্যে আমার স্বামীর খোঁজ করার জন্যে। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। সেদিন থেকে আজ পর্যন্ত হাফেজ সাহেবের ফোনটা বন্ধ পাচ্ছি আমরা। প্রতিবারই নট রিচেবল বলছে ফোনের ওপাশ থেকে। নরসিংদীর ঘটনার পর থেকে আজ প্রায় 15 দিন গেল। এই 15 দিনে না হলেও আমি কয়েকশো বার ফোন লাগিয়েছি হাফেজ সাহেবের ফোনে, কিন্তু প্রতিবারই একই কথা, নট রিচেবল। এই যে এখনো তাই চলছে। বুক ভারীর তীব্র কষ্টে আমার মাঝে মধ্যে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে। এমনটা কেন করে তাও বুঝি না আমি। এমন না যে স্বামীকে আমার খুব প্রয়োজন বা তাকে আমি খুব ভালোবাসি, এমন কিছুই না।
তারপরেও লোকটাকে খুঁজে না পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই কষ্টটা হয় আমার। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। মানুষ বলে না, যে জিনিস কষ্ট করে অর্জন করতে হয় তার কদর থাকে দীর্ঘদিন, চিরস্থায়ী। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। লোকটাকে খোঁজার তীব্র আকাঙ্ক্ষা আর না পাওয়ার কষ্টটা ধীরে ধীরে তাকে আমার অস্তিত্বের সাথে বিচরণ করাচ্ছে। সে কেমন হবে জানি না, হয়তো জুইয়ের কথা মতো নেশাখোর খারাপ লোকও হতে পারে। তবে দিন যত যাচ্ছে তাকে না দেখেই ততই বেশি যেন হাঁসফাঁস করছি আমি। আমার এমনটা হচ্ছে তাকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা থেকে। দীর্ঘশ্বাস ফেলে হাতের মুঠোয় চেপে ধরা ফোনটাতে আরও একবার ডায়াল করলাম হাফেজ সাহেবের নাম্বারে। বরাবরের মতোই ফোনের ওপাশের মহিলাটা একই কথা বলতে বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো আমার কষ্টে। জুই আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজের মাথার হিজাবটা বাঁধতে বাঁধতে চোখ উঠিয়ে আয়না দিয়ে আমার দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। জুই আমার বিষণ্ণ চেহারাটা দেখে মনের অবস্থা বুঝতে পেরে আয়না দিয়ে তাকিয়ে বলল, ফোন যাচ্ছে না হাফিজ সাহেবের নাম্বারে? না। ও। জুই পুনরায় আমাকে আর কিছুই জিজ্ঞেস করলো না, বরং নিজের হিজাব বাঁধায় মনোযোগী হলো। কারণ এখানে বলার মতো কিছুই নেই। হাফেজ সাহেবকে রোজই কল দেওয়া হয়। জুই রোজ একবার করে হাফেজ সাহেবকে কল করলেও আমি লুকিয়ে 100 বারের উপরে দিই। জুই নিজের কাজে মনোযোগ হলো আর আমি কল করাতে মনোযোগী হলাম। কারণ আর কিছুক্ষণ পরে আমি আর জুই আরিফ ভাইয়ার সাথে চট্টগ্রামের বিশেষ মেজবান খেতে যাব, ভাইয়ার এক বড় ভাইয়ের বাসায়। আমাদের কোচিং সেন্টারের সকল স্যাররাও যাচ্ছে সেই বড় ভাইয়ের বাসায়। তবে আরিফ ভাইয়া আমাকে আর জুইকে সঙ্গে নিয়ে যাচ্ছে কারণ আরিফ ভাইয়ার সেই বড় ভাইয়ের পরিবার থেকে নাকি আমাদের দুজনকেও নিয়ে যাওয়ার দাওয়াত এসেছে। আমি জানি না আরিফ ভাইয়ার বড় ভাই কে, আর না জানতে চাই। তবে আমি যতটা আরিফ ভাইয়াকে জানি, ভাইয়া কখনো তার ফ্রেন্ডের বাসায় বোনদের নিয়ে যাওয়াটা পছন্দ করে না। বন্ধুদের থেকে আলাদা রাখে বোনদের কাছ থেকে। আরিফ ভাইয়ার সকল বন্ধুত্ব বাসার বাইরে হয়, আমাদের সামনে নয়। কিন্তু এবার কেন আরিফ ভাইয়া তার বড় ভাইয়ের পরিবারের কথায় আমাদের নিয়ে যাচ্ছে তাও জানি না। মাথায় এমনিতেই স্বামীর চিন্তা লেগে আছে আগে থেকেই, সেখানে আর নতুন চিন্তা ঢুকোতে চাই না বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও হাফেজ সাহেবের নাম্বারে কল লাগিয়ে জুইকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা জুই, তোর কি মনে হয় সুমন নামক ছেলেটা ওর বাবার নাম্বার ভুল দিবে আমাদের? আমার কথা জুই হিজাবের ভেতর পিন সেট করতে করতে আয়না দিয়ে তাকিয়ে বলল, মনে হয় না ছেলেটা এমন কাজ করবে। প্রথমত ছেলেটা সত্যি সত্যি আমাদের হেল্প করতে চাচ্ছিল, এই জন্যই দেখলি না সে নিজেই তার বাবার নাম্বার দিল আমাদের। তাহলে ওর বাবার নাম্বারটা বন্ধ কেন বলছে, কল কেন যাচ্ছে না? আমার অসন্তুষ্টিতে হাত থেমে যায় জুইয়ের। কপাল কুঁচকে ঘাড় ঘুরিয়ে সরাসরি তাকালো আমার দিকে সন্দেহভাজন দৃষ্টিতে। তুই কি কোনো কারণে তোর অচেনা স্বামীর জন্য অস্থির হচ্ছিস ঋতু? মিস করছিস লোকটাকে? জুইয়ের প্রশ্নে খানিকটা হাঁসফাঁস করলাম আমি। সত্যি বলতে আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই আপাতত। লোকটাকে মিস করছি এটা সত্য, তবে জুইকে বলে ও রেগে যাবে, এই জন্য মিথ্যে বললাম না। আমার কথা জুইয়ের বিশ্বাস হলো, তাই দ্বিতীয়বার আর প্রশ্ন করলো না, বরং প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলো, যেভাবে আছিস সেইভাবে যাবি নাকি হিজাব করবি? হাতের ফোনটা বিছানায় রাখতে রাখতে বললাম, হিজাব করব। এদিকে আয়, আমি করে দিচ্ছি। চট্টগ্রামের মেজবান নাকি স্পেশাল হয়, সত্যি আজ নিজের চোখেই দেখলাম। আমার জীবনে এই প্রথম ছিল চট্টগ্রামের কোনো মেজবানে আসা, তাও চট্টগ্রাম আসনের মন্ত্রীর বাসায়। উফ, বুঝতে পারছেন আমি কোথায় এসে পড়েছি? ঘুরে ফিরে আমি রিদ খানের দাদাবাড়ি চলে এসেছি। আমি কল্পনাতেও ভাবিনি আরিফ ভাই আমাদের রিদ খানের বাপ দাদার বাড়িতে নিয়ে আসবে মেজবান খেতে। যদি জানতাম তাহলে আমি কখনো আসতাম না, একদম নিষেধ করে দিতাম যাব না বলে। কিন্তু ফাটা কপাল আমার, এখানে এসেও প্রথমে বুঝিনি যে এটা রিদ খানের বাবার বাড়ি। বুঝেছি কখন জানেন? যখন রিদ খানের বাপ দাদাকে দেখলাম তখন ভেবেছিলাম হয়তো আমাদের মতো ওনারাও এখানে ইনভাইটেড ছিল। কিন্তু পরে যখন দেখলাম এই অনুষ্ঠানের সকল মানুষজনই আগে ওনাদের সাথে দেখা করে ভেতরে যাচ্ছে আর বাইরে আসছে, তখনই সন্দেহ হলো। কিন্তু পরে যখন দেখলাম আরিফ ভাই আমাদের নিয়ে আগে আসিফ নামক লোকটার সাথে দেখা করলো, তখনই মাথায় আকাশ ভাঙলো আমার। বুঝতে পারলাম আসিফ নামক রিদ খানের বডিগার্ড লোকটাই আমাদের ইনভাইট করেছিল এখানে আসতে, এবং এখানে আসার পর আরিফ ভাইয়াকে বলল আমাদের নিয়ে ভেতরে যেয়ে বসতে।
ইস, কি বিভ্রান্তিকর অবস্থা! যে হৃদ খান আমাকে 1 মাস আগে অপমান করে শাসিয়েছিল, তার সামনে না পড়তে ভাগ্যের ফেরে আজ আমি সেই হৃদ খানের বাড়িতে এসে বসে আছি। না জানি আবার কখন এই লোকটার সামনে পড়ে যাই। আসিফ যখন এই অনুষ্ঠানে আছে, তার মানে হৃদ খানও আমার আশেপাশে কোথাও আছে। এবার আল্লাহ আল্লাহ করে ওনার সামনে না পড়লেই বাঁচি। ভরপুর মানুষের মধ্যে আমি আশেপাশে তাকিয়ে হৃদ খানকে খোঁজার চেষ্টা করলাম, অস্বস্তিতে পড়ে। এই মুহূর্তে ওনার সামনে পড়লে খুবই বাজে পরিস্থিতি তৈরি হবে আমার জন্য। যে লোকটা আমাকে অপমানিত করেছিল, আজ তার বাসায় খেতে হবে জেনে সেটা অবশ্যই আমার জন্য লজ্জাজনক। আমি পরিস্থিতি বুঝে আশেপাশে তাকিয়ে বুঝলাম এত মানুষজনের ভিড়ে আমাকে খুঁজে পাওয়া হৃদ খানের জন্য অসম্ভব। চট্টগ্রামের টাকা পয়সাওয়ালা মানুষজনের অনুষ্ঠানে আসলে এই একটা সুবিধা, তারা ব্যাপক সমারোহ মানুষের আয়োজন করে। এত মানুষের ভিড়ে নির্দিষ্ট একটা মানুষকে খোঁজা মুশকিল, এই জন্য আমিও খানিকটা নিশ্চিত হলাম হৃদ খান আমাকে এই ভর দুপুরে এই 1-2 হাজার মানুষের ভিড়ে দেখবে না বলে। তারপরেও নিজের সেফটির জন্য মুখে মাস্ক লাগিয়ে নিলাম। বলা তো যায় না, যদিও হৃদ খানের সামনে পড়ে যাই। এখানকার অনুষ্ঠানে এসে বুঝলাম আমার কোচিং সেন্টারের স্যাররা শুধু একা আসেনি, আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে সকল ডিপার্টমেন্টের স্যার ম্যামরাই এসেছেন, সাথে কিছু সিনিয়র ছাত্রছাত্রীদেরও এসেছেন। আচ্ছা, যাই হোক, আমি জুঁইয়ের সাথে হৃদ খানের বাড়ির এক পাশের পুকুর ঘাটে দাঁড়িয়ে রইলাম, কারণ এই পাশটায় মেয়েদের জন্য বসার জায়গা করা আছে তাই। আর বাড়ির অন্য পাশটায় ছেলেদের আসা যাওয়ার রাস্তা। আরিফ ভাইয়াও সেই দিকে আছে কোচিংয়ের স্যারদের সাথে দাঁড়িয়ে। আর আমাকে চিঠি দেওয়া রিফাত ভাইকে দেখলাম আরিফ ভাইয়ার সাথে দাঁড়িয়ে কথা বলছে। মোট কথা কেউ বাদ যায়নি এই মেজবানে আসা থেকে। হয়তো সবাইকে দাওয়াত করেছেন ওনারা, কিন্তু আমাদের কেন আসিফ নামক লোকটা দাওয়াত করলো? আমাদেরকে তো আসিফ লোকটা তেমন চেনেও না, কখনো কথাও হয়নি আমাদের। তারপরেও আমাকে কিসের ভিত্তিতে দাওয়াত করলো সেটাই বুঝলাম না এখনো। আমার ভাবনার মাঝে হঠাৎ একটা মোটা তাজা ছেলে এগিয়ে আসলো আমাদের দিকে। সব মেয়েদের উদ্দেশ্য করে জানালো আমরা সবাই খাবারের প্যান্ডেলের দিকে যেতে বলল। সবাই উঠে দাঁড়ালো, সাথে আমিও গেলাম মেয়েদের জন্য বরাদ্দ করা আলাদা প্যান্ডেলে। জুয়ের পাশাপাশি বসলাম। আমাদের টেবিলে আরও 7-8 জনের মতো মেয়ে মহিলা মিলিয়ে বসলো। একের পর এক ওয়েটার এসে আমাদের টেবিল ভর্তি খাবার দিয়ে যাচ্ছে। প্লেট নিয়ে সবাই খেতে শুরু করে দিয়েছে, অথচ আমি না মাস্ক খুলছি আর না খাওয়া শুরু করেছি, শুধু ঘাপটি মেরে বসে রইলাম চেয়ারে। তার কারণ একটাই, হৃদ খানের বাসায় আমি কিচ্ছু খাবো না। লোকটা আমায় আগের বার অপমানিত করেছিল, সেই জন্যে। আমার আত্মসম্মান এতটাও ছোট নয় যে একজন অপরিচিত লোকের অপমান সয়ে তার বাসায় খেতে বসে যাব। জুই থেকে শুরু করে আমাদের টেবিলে বসা সব মহিলা পর্যন্ত আমাকে খাওয়ার আদেশ দিচ্ছে বারবার। ওয়েটার ভাইগুলো বারবার এসে আমার প্লেটে খাবার তুলে দিচ্ছে আর বিনীতের সহিত বলছে খাওয়ার জন্যে। আমি বরাবরই সবাইকে বলেছি খাবো না, শরীর খারাপ লাগছে। আর জুইকে বাহানা দিলাম পেট খারাপের কথা বলে। টেবিলে বসা সবাই খেলো আমাকে ছাড়া। একটা সময় জুয়ের খাওয়া শেষ হতেই ওকে নিয়ে বের হলাম প্যান্ডেলের ভেতর থেকে। আরিফ ভাইয়াকে দেখলাম আশেপাশে কোথাও নেই, বুঝলাম ওরা বোধহয় খাওয়ার প্যান্ডেলেই আছে। আমি আর মাথা ঘামালাম না, জুইকে নিয়ে সেই পুকুর ঘাটেই বসলাম। আশ্চর্যজনকভাবে আমি হৃদ খানকে দেখলাম না আশেপাশে কোথাও। লোকটা কি আজ নিজের বাড়িতে আসেনি নাকি? অবশ্য যে তেড়া মানুষ না আসাটাও অস্বাভাবিক কিছু না। এদিকে ক্ষুধা সত্যি সত্যি পেট শব্দ করে গুড়গুড় করছে আমার, সেই সাথে ফ্রিতে মাথাও ঘোরাচ্ছে গরমে। আমার বেশিক্ষণ ক্ষুধা সহ্য হয় না, তাই মাথা ব্যথা উঠে যায়। আমার অবস্থা যখন নাজেহাল, তখনই হুট করে কোথা থেকে রিফাত ভাইয়া এসে বসলো আমাদের পাশে, বেশ হাসি হাসি মুখে। ওনার হাতে ছিল একটা ঠান্ডা পানির বোতল। আমি প্রথমে রিফাত ভাইয়ার সাথে কথা বলতে চাইনি, কিন্তু পানির বোতলটা দেখে আর কথা না বলে থাকতে পারলাম না। পানির তৃষ্ণাটা পেয়েছিল অনেক আগে। রিফাত ভাই থেকে পানির বোতলটা চেয়ে নিয়ে মাস্ক খুলে ঢক ঢক করে কয়েক ঢোক গিলে গলা ভিজিয়ে নিলাম। এবার পেটে ক্ষুধা সাময়িক সময়ের জন্য কিছুটা নিবারণ হলো। আবারও ক্ষুধা লাগলে পানিটা খেতে পারবো বলে রিফাত ভাইকে আর বোতলটা ফিরিয়ে না দিয়ে নিজের কাছেই রেখে দিলাম। রিফাত ভাই আমাদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিতেই সে হঠাৎ পান খাওয়ার অফার করলো আমাদের। খালি পেটে আমি পান খেতে রাজি হলাম না। তারপর আবার মনে মনে জেদ কাজ করছিল হৃদ খানের বাসায় কিচ্ছু খাবো না বলে। তাই আমি পান খেতে রাজি না হলেও জুই রিফাত ভাইয়ার কথায় রাজি হলো পান খেতে। মূলত এই অনুষ্ঠানে মিষ্টি পানের আয়োজন করা হয়েছে। জুইকে নিয়ে রিফাত ভাই সেই দিকেই গেল, আর যাওয়ার সময় আমায় বলে গেল এখান থেকে অন্য কোথাও না যেতে, ওরা দ্রুত চলে আসবে।
আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম ওদেরকে। ওরা চলে গেল, আমি একাই বসে রইলাম পুকুর ঘাটে বেশ কিছুক্ষণ। কি ম্যাডাম, সারা বছরই কি আপনার পেট খারাপ থাকে নাকি? পরিচিত কণ্ঠের কথা শুনে চমকে উপরের দিকে তাকাতেই দেখতে পেলাম হৃদ খানকে। দ্রুততার সাথে বসা থেকে উঠে দাঁড়িয়ে ওনার দিকে চোখ রাখতেই দেখলাম হৃদ খান পিওর সাদা পাঞ্জাবি পায়জামা পরে দাঁড়িয়ে আছে আমার সামনে। পাঞ্জাবির হাতা দুটো টেনে ভাঁজ করা কোনোই অবধি, বাম হাতে ঘড়ি তো দু হাতের বড় বড় পশমগুলো ঘামে ভিজে লেপ্টে আছে হাতের ভাঁজে। আমি ওনার অনাকাঙ্ক্ষিত উপস্থিতিতে প্রথমে ভড়কে গেলেও এবার বেশ ইতস্তত বোধ করলাম। যখন আমি আমার পেট খারাপ হওয়া নিয়ে কথা বলছে তখন লজ্জায় মাথাটা আরো নুইয়ে আসলো আমার। তবে আশ্চর্যের বিষয় হলো, এই লোকটা কিভাবে জানলো আমার পেট খারাপের কথা? এটা তো জানার কথা না, কারণ আমি জুইকে ছাড়া অন্য কাউকেই বলিনি এই কথাটা। তাহলে নিশ্চয়ই জুই আমার কথাটা এই লোককে বলতে যাবে না। তাহলে এই লোকটা জানলো কি করে? আমার অন্যমনস্কের মধ্য দিয়েই হঠাৎ অনুভব করলাম হৃদ খান আমার পায়ের কাছে নুইয়ে হাত দিচ্ছে। আমি চমকে উঠে দ্রুত এক কদম পিছিয়ে যেতেই বুঝলাম উনি আসলে নুইয়ে আমার পায়ের কাছ থেকে রিফাত ভাইয়ার পানির বোতলটা নিতে চাচ্ছে। বোতলটা হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অর্ধেক খাওয়া পানির বোতলটার দিকে। আমায় উদ্দেশ্য করে বলল, ম্যাডাম, শুক্রিয়া আদায় করেছিলেন আপনি যে আমার পরিচিত নন এই জন্য। লোকটার কথায় এবার আমি চোখ তুলে তাকাই। লোকটা আগেও একবার বলেছিল ওনার পরিচিত নয় বলে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে, কিন্তু কেন? আমরা পরিচিত হলে কি এমন হতো? এই জন্য পাল্টা প্রশ্ন করে হৃদ খানকে বললাম, না করেনি, কিন্তু এর জন্য শুক্রিয়া আদায় করার কি আছে? উনি বোতল থেকে দৃষ্টি সরিয়ে তাকালো আমার দিকে। বাম হাতে বোতলটা চেপে ডান হাত চালান করলো ওনার পুরুষালী চুলের মাঝে। দৃষ্টিতে তীক্ষ্ণতা বজায় রেখে সোজাসাপটা উত্তরে বলল, এই যে আপনি ভালো আছেন, প্রেমিকের সঙ্গে বসে আড্ডা দিতে পারছেন, তার পানি পান করতে পারছেন বিনা বাধায়, এই জন্য অন্তত আপনার শুকরিয়া আদায় করা দরকার। কারণ আপনি আমার কেউ হলে এতক্ষণে আপনার প্রেমিকের হাত আর আপনার মুখের নকশা দুইটাই মানচিত্র হয়ে যেত। কথাগুলো শেষ করেই ঢিল মেরে বোতলটা পুকুরে পানিতে ফেলে দিল উনি। আর আমার লোকটা শান্ত কণ্ঠের হুমকিতে গা শীতল হয়ে আসলো। আজব লোকের পাল্লায় পড়েছি তো, সবসময় আমাকে এমন গুন্ডামির মতো করে হুমকি কেন দেয়? কি করেছি আমি? তার সাথে কিসের এত শত্রুতা আমার? এ নিয়ে চতুর্থবারের মতো দেখা আমাদের, অথচ প্রতিবারই উনি এমন হুমকি ধামকি দিয়ে আমায় অপমান করে আসছেন লোকটা। আজ আমি ওনার বাসায় এসেছি মেহমান হয়ে, আজ অন্তত একটু তো ভালো ব্যবহার করা যেত আমার সাথে, অথচ তার কোনো পরিবর্তন নেই। আমি জড়ানো গলায় বললাম, হুমকি দিচ্ছেন? সত্যিটা বলছে। এবার বেশ জড়তা কাজ করলো আমার মাঝে, শীতল হয়ে আসলো আমার ভিতরে। কি জন্য লোকটা আমায় অকারণেই অপমানিত করে বেড়ায় তাও জানি না, তবে নেতা সাহেব যে সুবিধার মানুষ না তার কথাবার্তায় অবগত হয়ে গেলাম। এখন লোকটার সাথে কথা বাড়ানো মানেই নিজের ইজ্জতের আরও এক দফা ফালুদা বানানো। বলা তো যায় না, কখন না জানি আবার রেগে তার ফেভারিট ডায়লগ বলে ওঠে, আউট। ওনের বাড়িতে এসে যদি তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, এর থেকে অপমান দুনিয়াতে আমার জন্য আর দ্বিতীয় কিছু হবে বলে মনে হয় না। এই জন্য নিজের ইজ্জত বাঁচাতে লোকটার সাথে আর কথা বাড়াতে চাইলাম না। সে যা বলে তাই ঠিক। উনি যদি রিফাত ভাইকে আমার বয়ফ্রেন্ড ভাবে তাহলে সেটাই ঠিক। ওনার ভুল ভাঙানোর কোনো দরকার নেই আমার, বরং ভালোই তার সামনে থেকে কেটে পড়াই উচিত মনে করে ভাষা চোখে লোকটার দিকে তাকিয়ে মিহি স্বরে বললাম, আমি বরং যাই, ভাইয়া ওয়েট করছে আমার জন্যে। আমার কথায় তেমন কিছু বললো না উনি, বরং কপাল কুঁচকে আমার চোখের দিকে তাকিয়ে রইল। লোকটার হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে আমি বেশ ইতস্তত বোধ করলাম। এভাবে আমার চোখে তাকিয়ে কি দেখছে তাও বুঝতে না পেরে দৃষ্টি নত করলাম। আমি হালকা নড়ে চড়ে এদিক সেদিক দৃষ্টি ঘুরিয়ে বললাম, আমি যাই। তৎক্ষণাৎ লোকটার গম্ভীর কণ্ঠ আসলো আমার কানে। লুক অ্যাট মি। চমকে ওনার দিকে তাকালাম আমি। ওনার কথার মানে বুঝতে না পেরে অবুঝ গলায় বললাম, জি। তোমার চোখের ওইটা কি? ওনার কথায় তৎক্ষণাৎ হাত গেল চোখে আমার। ভাবলাম হয়তো কিছু চোখের উপর পড়েছে, এই জন্যই উনি বলছে চোখে কি। আমি নিজের চোখের উপর আলতো করে হাত বুলিয়ে জিজ্ঞেস করলাম, কোনটা? আমার কথায় উনি উত্তর না করে চুপ করে রইলেন। তবে ওনার তীক্ষ্ণ দৃষ্টি তখনও আমার ডান চোখের ভেতরে। তার তীক্ষ্ণ দৃষ্টি অদ্ভুত ঠেকলো আমার কাছে। আমি লোকটার দৃষ্টির মাঝে আবারও চোখে হাত বুলিয়ে একই প্রশ্ন করে বললাম, কোনটা?
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।